2025 আইপিএলের প্রথম কল্ড অফ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে গতকাল যে ম্যাচটা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, সেই ম্যাচটা বৃষ্টির জন্য অ্যাবান্ডান্ট হয়ে যায়। তাই দুই দল নিজেদের মধ্যে পয়েন্টটা শেয়ার করে নেয়, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স পেল 1 পয়েন্ট, পাঞ্জাব কিংস পেল 1 পয়েন্ট। এই 1 পয়েন্টটা কি আদৌ কোনো দলের জন্য ভালো খবর নিয়ে এলো, নাকি এই 1 পয়েন্ট পাওয়ার থেকে ম্যাচটা জেতা ইম্পর্টেন্ট ছিল কোনো দলের জন্য? অবশ্যই আমি কথা বলবো এই 1 পয়েন্টের ইম্পর্টেন্সটা কতটা কোন দলের ক্ষেত্রে। দেখুন, আমি প্রথমেই বলবো পাঞ্জাবের জন্য এই 1 পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাঞ্জাব এখন পয়েন্টস টেবিলের মিডল ম্যাডালে আছে। তাই এই 1 পয়েন্টটা তাদেরকে খুবই হেল্প করবে। এই ম্যাচটা কমপ্লিট হলে হয়তো পাঞ্জাবই জিতে যেত। অনেক বিশেষজ্ঞরাই মনে করছে যে কলকাতা মাত্র 115 রান চেস করতে পারে না, যে কলকাতা মাত্র 93 রানে অল উইকেট হয়ে যায়, সেই কলকাতা কি আদৌ 201 রান চেস করতে পারত? কিন্তু খেলার কথা কেউই বলতে পারে না কখন কি ঘটে যাবে। তাই কালকের ম্যাচটায় কি হয়ে যেত সেটা কেউই জানতাম না। আমরা সকলেই আপসেট, বিশেষ করে এখন যেরকম ফেজে আসে আইপিএলটা, এখন প্রত্যেকটা ম্যাচ কিন্তু প্রত্যেকটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই ম্যাচটার ইম্পর্টেন্স ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য, কারণ কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচের আগে 8টা ম্যাচ খেলেছিল, তারা 3টে জয়লাভ করেছিল, 5টা পরাজয় হয়েছিল। তাই তারা 6 পয়েন্ট নিয়ে টেবিলের অনেকটা নিচের দিকেই স্থান করছিল। এবার আমরা আইপিএল এত বছর ধরে হচ্ছে, আমরা মোটামুটি জানি যে 16 পয়েন্টটা হচ্ছে ম্যাজিক ফিগার। কোনো দল যদি 16 পয়েন্ট রিচ করে, অর্থাৎ 8টা ম্যাচ জিতে যায়, তাহলে সেই টিমের প্রায় 95%, 99% চান্স থাকে সেই টিম টপ 4-এ জায়গা করে নেবে। তাই আমরা যদি এই 16 পয়েন্টের হিসাব নিয়েই চলি, তাহলে দেখুন কলকাতাকে আরও হচ্ছে যে 5টা ম্যাচ জিততে হতো আজকের ম্যাচটা নিয়ে, তাহলে 5 × 2 10, আর আগের 3টে ম্যাচ জেতা ছিল, 16 পয়েন্ট পৌঁছে যেত। কিন্তু এখন কলকাতার অবস্থাটা কীরকম হলো? কলকাতা 9টা ম্যাচ খেলে নিল, তাদের পয়েন্ট হচ্ছে 7, অর্থাৎ বাকি 5টা ম্যাচ। 5টা ম্যাচের মধ্যে এখন কলকাতাকে 5টা ম্যাচই জিততে হবে, কারণ 5 × 2 তাহলে 10 পয়েন্ট, আর 7 পয়েন্ট মিলিয়ে 17 পয়েন্ট, তাহলে নিশ্চিতভাবেই কলকাতা প্লে অফে পৌঁছে যাবে। কিন্তু যদি কোনো কারণে 5টার মধ্যে 4টে ম্যাচ কলকাতা জেতে, তাহলে 4 দুগুণে 8 পয়েন্ট আর 7 পয়েন্ট, অর্থাৎ 15 পয়েন্ট। তখন কিন্তু কলকাতা 16 পয়েন্টে আর পৌঁছাতে পারবে না। তাই কলকাতার ক্ষেত্রে এখন প্রত্যেকটা ম্যাচই হয়ে গেল ডু অর ডাই। হ্যাঁ, এমন নয় যে কোনো দল 14 পয়েন্ট নিয়ে আইপিএলে কোয়ালিফাই করেনি, এরকম নয়। কিন্তু 16 পয়েন্ট আর 14 পয়েন্টের মধ্যে দেখতে গেলে 2 পয়েন্টেরই ডিফারেন্স। কিন্তু এই 2 পয়েন্টের জন্যই আইপিএলের টিমটাকে কোয়ালিফাই করার জন্য তখন অন্যান্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হতো। এই দল জিতলে ভালো, ওই দল জিতলে খারাপ, তখন এই পারমুটেশন কম্বিনেশনগুলো এসেই যায়। কলকাতার যে পরবর্তী ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলো কিন্তু খুব একটা সহজ হবে না। প্রথম ম্যাচটাই আছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, তারপরের ম্যাচটা মোস্ট প্রবাবলি রাজস্থান রয়্যালস, দেন সিএসকে, এসআরএইচ এবং এলএসজি। এর মধ্যে প্রথম ম্যাচটা দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, আর দিল্লি ক্যাপিটালস মানে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছে, খুব ভালো ফর্মে আছে দিল্লি ক্যাপিটালস। তারপরের ম্যাচগুলো তুলনামূলকভাবে একটু সোজা, কারণ রাজস্থান রয়্যালস খুব একটা ভালো ফর্মে নেই, সিএসকে তো একদমই ফর্মে নেই, হয়তো টুর্নামেন্টের বাইরেই চলে গেছে সিএসকে, দেন এলএসজি অ্যাভারেজ ফর্মে চলছে, আর এসআরএইচের কথা তো কেউই বলতে পারে না। যতই আমরা টিমগুলোকে নিয়ে বলে থাকি, কারণ ক্রিকেট হচ্ছে একদিনের খেলা, আর এইবারের আইপিএলে প্রত্যেকটা যে 10টা দল তৈরি হয়েছে, সেই 10টা দলই কিন্তু খুবই ভয়াবহ। তাই কখনোই কোনো টিমকে বলা যাবে না যে কোনো টিম হালকা, কোনো টিম খুব হেভিওয়েট টিম। যে কোনো দিনে যে টিম ভালো খেলবে সেই দলই জিতবে। তাই এখান থেকে কিন্তু এখন কলকাতার রাস্তাটা খুবই টাফ হয়ে গেল। অসম্ভব কিছু নয়, কলকাতা এর থেকেও বাজে অবস্থা থেকে প্লে অফে গেছে। 2014 সালের আইপিএলে তো আমরা দেখেইছি, প্রথম কয়েকটা ম্যাচ প্রায় হেরেই গিয়েছিল, সকলেই ভেবেছিল যে টুর্নামেন্ট থেকে বাইরে চলে গেছে। তারপর পরপর ম্যাচ জিতে, কোয়ালিফাই করে, ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের সেই টিম। আমাদের নিশ্চয়ই মনে আছে রবিন উত্থাপ্পা, একমাত্র কেকেআর প্লেয়ার যিনি অরেঞ্জ ক্যাপ জিতেছিল সেই বছরই। 2014 সালের আইপিএলকে
যদি আমরা মনে করি, সেইখান থেকে যদি কলকাতা নিজেদের চাহিদা পূরণ করতে পারে, সেখান থেকে যদি কলকাতা সেই ম্যাচগুলোকে মনে করে নিজেদের যদি চাঙ্গা করতে পারে, তাহলে এই 2025 IPL কিন্তু এখনই ইতি হয়ে যাচ্ছে না কেকেআরের জন্য। হ্যাঁ, অবশ্যই পথটা খুবই কঠিন, কিন্তু তবুও খেলোয়াড়দের, তারা প্রফেশনাল, তাদেরকে মনে রাখতেই হবে যে যতক্ষণ না তারা টুর্নামেন্টের বাইরে যাচ্ছে ততক্ষণ তারা টুর্নামেন্টে আছে। তাই কেকেআরের পথ কঠিন হলেও এখনও পর্যন্ত ম্যাচ বা এখনও পর্যন্ত টুর্নামেন্ট একেবারেই বন্ধ হয়ে যায়নি। আর আমি যদি ম্যাচের কথা বলি, কালকের ম্যাচটা তো খুবই সংক্ষিপ্ত হলো, কারণ শুধুমাত্র পাঞ্জাব কিংসের ইনিংসটাই ব্যাটিং হলো। কলকাতা তো প্রায় ব্যাটই করতে পারলো না। এক ওভার ব্যাট করার পর থেকেই প্রবল ঝড় বৃষ্টি, কালবৈশাখী এসে গেল ইডেনের কলকাতাতে, আর সেখান থেকেই হচ্ছে যে ম্যাচটা বন্ধ করতে হলো। কারণ এতটাই হাওয়া দিচ্ছিল, গ্রাউন্ড স্টাফেরা পুরো গ্রাউন্ডটা কভার করলো, সেই কভার রাখতে পারেনি তারা, বেশ কিছুটা জল আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল, যার ফলে খেলা ইমিডিয়েটলি বন্ধ করতে হয়েছিল। আর প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং প্রভসিমরন সিং অসাধারণ ব্যাটিং করলো। প্রিয়াংশ আরিয়া 36 বলে 69 রানের একটা অসাধারণ ইনিংস খেললো। প্রভসিমরন সিং 49 বলে 83 রানের ইনিংস। এই দুইজন ওপেনারের সৌজন্যেই প্রথম 12 ওভারই 120 রান কমপ্লিট করে। তারপরে শ্রেয়াস আয়ার এবং লাস্টের দিকে জস ইংলিশের ব্যাটিংয়ের সৌজন্যে 201 রানে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। প্রত্যেক ম্যাচের মতো এবারেও ব্যর্থ হয়েছে ম্যাক্সওয়েল। তবে আমার আজকে পাঞ্জাবের ব্যাটিং অর্ডারটা বেশ অবাক করা লেগেছে, কারণ মার্কো জেনসন, ম্যাক্সওয়েল এই রকম ব্যাটসম্যানেরা পরপর ব্যাট করতে আসছে, তখনও পর্যন্ত ডাগআউটে বসে আছে শশাঙ্ক সিং, নেহাল ওয়াদেরার মতো ফিনিশাররা। তারা এলে হয়তো আরেকটু রানটা হতো। তবে অন্যদিকে আমাকে বলতেই হবে যে কলকাতার যে বোলিং লাইন আপ, দেখুন কলকাতার বোলিং লাইন আপে কালকে চেতন সাকারিয়া প্রথম সুযোগ পেয়েছিল, কিন্তু একেবারেই বাজে পারফরমেন্স করেছে, 3 ওভারে 39 রান। কিন্তু স্পিনারদেরও খুব একটা ভালো দিন যায়নি। একমাত্র বরুণ চক্রবর্তী একটা উইকেট নিয়েছে, নারিন কোনো উইকেট পায়নি। 9+ অ্যাভারেজ ইকোনমি ছিল এই দুই স্পিনারেরই। শুধুমাত্র আমি একজন বোলারের কথা বলবো, আন্দ্রে রাসেল। এই টুর্নামেন্টে আমরা দেখেছি যে কালকের ম্যাচের আগে পর্যন্ত অজিঙ্ক্য রাহানে আন্দ্রে রাসেলকে দিয়ে মাত্র 7 ওভার মতো বল করিয়েছে। আন্দ্রে রাসেলের একটা গোল্ডেন আর্ম আছে, সে যখনই বল করতে আসে সে কিন্তু উইকেট নেয়। আর আজকের ম্যাচেও দেখলেন তো, পাঞ্জাবেকে প্রথম উইকেটটা দেওয়ার জন্য 12তম ওভারে বল করতে আসে আন্দ্রে রাসেল, আর সেই ওভারেই প্রিয়াংশ আরিয়ার উইকেটটা নেয়। তাই যখনই কেকেআর টিম, সে এবছর বলে নয়, প্রত্যেক কয়েকটা বছর ধরেই লক্ষ্য করছি, যখনই কেকেআর টিমের উইকেটের দরকার পড়ে আন্দ্রে রাসেল উইকেট দেয়। তাই আমার মনে হয় অজিঙ্ক্য রাহানের একটু ভুল হয়েছে এইবারে ক্যাপ্টেন্সিতে। আন্দ্রে রাসেলকে খুব বোলার হিসাবে কম ইউজ করেছে। আন্দ্রে রাসেলকে আরেকটু যদি বোলার হিসাবে ইউজ করা যেত, মানে এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, এখনও যদি ইউজ করা যায়, তাহলে আমার মনে হয় কেকেআর খুব উপকৃতই হবে। কারণ আন্দ্রে রাসেল একটু ইকোনমি তার বেশিই থাকে, অ্যাটাকিং বোলার, মার খায় কিন্তু বেশ কয়েকটা উইকেট নিয়ে নেয়। আর T20 ক্রিকেটে যদি উইকেট নেওয়া যায় তাহলে কিন্তু অপোনেন্ট খুব চাপে পড়ে যায়। তাই এই ম্যাচটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। কেকেআরের ব্যাটিং তো আমরা দেখতেই পেলাম না। প্রথম ওভারে সুনীল নারিন একটা 4 মারলো, গুরবাজ একটা রান করলো, তারপরে 7 রান হওয়ার পরেই হচ্ছে যে বৃষ্টি নেমে যায়। তাই এই ম্যাচ নিয়ে ততটা আর বিস্তারিত আলোচনা করার তো আমি কিছু দেখছি না। শুধু একটাই এখন পয়েন্টস টেবিলের অবস্থা, এই ম্যাচের পরেও কি কলকাতা প্লে অফে কোয়ালিফাই করতে পারে? আমার তো দেখুন বিশ্বাস করি কলকাতা এখনও প্লে অফে কোয়ালিফাই করতে পারে, কারণ কলকাতার যেরকম টিম আছে তারা 5টার মধ্যে 5টা না হলেও 4টে ম্যাচ জিতে অন্তত প্লে অফের রেসে তো অবশ্যই থাকতে পারে। আমি তো চাইবো 5টা ম্যাচ জিতে যেন 17 পয়েন্টে পৌঁছে যায়, তাহলে ইজিলি কোয়ালিফাই করতে পারে। তো আপনাদের কি মনে হয়, এই কেকেআর টিম কি কোয়ালিফাই করতে পারবে? একটু কমেন্ট করে জানান না, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করুন, তাহলে আমি যখনই কোনো খেলার ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশান এসে যাবে। আর আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, তাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে এবং প্রত্যেক ম্যাচের পরে আমার প্রত্যেক ম্যাচের যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তা তো চলতেই থাকবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।